ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যা কানন। আজকে যে প্রাইমারি টেট 2023 পরীক্ষাটি হয়ে গেল, তার পরিবেশবিদ্যা বা ইভিএসের যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। চলো শুরু করি। 121 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলির কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করে? ট্রিকলিং ফিল্টার, সেটলিং ট্যাঙ্ক বা প্রতিস্থাপন ট্যাঙ্ক, কার্বন ফিল্টার বা রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, ট্রিকলিং ফিল্টার। এরপর দেখো, আচ্ছা একটু বড় করে নেই প্রশ্নটা। রাসেল কারসন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নোক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? একটু ছোট করে নিয়ে নেই। সঠিক উত্তরটি হবে, আচ্ছা আমি শুধু সঠিক উত্তরগুলি নিয়ে আলোচনা করি, প্রশ্নগুলি অপশনগুলি বলবো না। অপশন নম্বর বি, কীটনাশকের ক্ষতিকর প্রভাব। এরপর 123 নম্বর, নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? সঠিক উত্তরটি হবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। 124 নম্বর, নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? এটির সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, ক্লোরিন নাইট্রেট। এরপর দেখো 125 নম্বর প্রশ্ন এসেছিল, নিচের বাক্যগুলি পড়ুন এবং সঠিক বিকল্পটি বেছে নিন। বিবৃতি এতে বলা আছে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার বিষয় এর পরিবর্তে ভাবমূল সন্নিবেশিত হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। আর ভাবমূল নির্ভর পরিবেশবিদ্যার শিখন বিষয়ভিত্তিক ব্যবধানকে অতিক্রম করতে সাহায্য করে এবং সমন্বয়ী ধারণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যা বিষয়ের সাপেক্ষে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের কাছে সহজতর হয়। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, এ এবং বি উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, একদম ঠিক এটা। এবার দেখো 26 নম্বর প্রশ্ন, 126, ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী বা উদ্ভিদকে বলা হয়? সঠিক উত্তর হবে ট্রান্সজেনিক। অপশন নম্বর বি হচ্ছে সঠিক। এরপর দেখো 127 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ? এটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, ইলিশ মাছ। 128 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ দ্রাবক হিসেবে বিবেচনা করা যেতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। 129 নম্বর প্রশ্নটি দেখো, মানবজাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তির অবিরত ঘটনা, যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনাটির প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না সেটি চিহ্নিত করুন। সেটা বলেছে, মানে প্রভাবে ঘটে না সেটা বলেছে, তাই সঠিক উত্তরটি হবে অপশন নম্বর হচ্ছে ডি, প্রাকৃতিক বাসস্থানের বিনাশ। আর 130 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি ডেট্রিটাস ফিডার বা ডেট্রিটাস ভোজী? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, শকুন। 131 নম্বর প্রশ্ন কি বলেছে? দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে, আচ্ছা প্রশ্ন অপশনগুলো দেখি, কণ্ঠবার্তা আদান প্রদানের মাধ্যমে, অসংখ্য মৌলিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, মূর্ত অভিজ্ঞতা ব্যবহারের মাধ্যমে। এক্ষেত্রে দেখো 4 নম্বর অপশনটি বাদ দিয়ে 3টিই কিন্তু হবে, অর্থাৎ অপশন এতে দেখো 1, 2, 3, অর্থাৎ অপশন এই সঠিক অ্যান্সার, অপশন এই সঠিক অ্যান্সার হবে এক্ষেত্রে। এরপর দেখো 132 নম্বর প্রশ্ন, কার্বন মনোক্সাইড হলো একটি গ্রিনহাউস গ্যাস, এটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো 2 নম্বর অপশনটা কিন্তু হবে না,
এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান, এটা কিন্তু ঠিক। আর একটি উদ্বায়ী জৈব যৌগ, এটাও কিন্তু ঠিক নয়। আবার অপশন এতে দেখো এটি গ্রিন হাউস গ্যাস, এক্ষেত্রে কিন্তু কার্বন মনোক্সাইড অনেককে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। যেহেতু অপশনগুলো দেখি, প্রথম অপশনে 1, 2, 3 আছে, দ্বিতীয় অপশনে 1, 3, 4 আছে, আর অপশন সিতে আছে দেখো শুধুমাত্র 3 আছে, আর অপশন ডিতে আছে 2, 3 এবং 4। তাহলে এক্ষেত্রে এ বি ডি এই 3টি অপশন হবে না। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, শুধুমাত্র 3। এবার দেখো 133 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে 21তম কপ কনফারেন্স অফ পার্টিস জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসের অনুষ্ঠিত হয়েছিল? প্যারিসের ফ্রান্সে। এটা সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, 2015 সালে। এরপর 134 নম্বর প্রশ্ন, 2021-22 আর্থিক বছরে ভারতের জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? এটি সঠিক উত্তর অপশন নম্বর ডি, 1255 কিলোওয়াট পার আওয়ার। এরপরে হচ্ছে 135 নম্বর প্রশ্ন, একজন পরিবেশবিদ্যার শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন সারিস্থানিক অংশে বল ও সকেট সন্ধি নির্দেশ করলেন। সারিস্থানিক অংশগুলো শনাক্ত করো। বল ও সকেট সন্ধি আমাদের থাকে হচ্ছে নিতম্ব এবং কাঁধে থাকে। অপশন নম্বর ডি হচ্ছে সঠিক অ্যান্সার, নিতম্ব এবং কাঁধে থাকে আমাদের বল ও সকেট সন্ধি। এরপর দেখো 136 নম্বর, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করুন। এটা আচ্ছা, এটা সঠিক উত্তরটি একবারে বলে দিচ্ছি, এটা হবে হয়তো অপশন নম্বর ডি হবে। অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার। মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু। দেখো প্লাস্টিক তো জৈব বিয়োজ্য বস্তু নয়, তাই এক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু সঠিক হতে পারে। এরপরে দেখো 137 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইডস এর মধ্যস্থতায় প্যারালাইটিক সেলফিশ বিষক্রিয়া বা পিএসপি সৃষ্টি করে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, স্যাক্সিটক্সিন। এরপরে দেখো 138 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? প্রাণীদের পরিযান পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়, এটা সঠিক না। প্রাণীদের পরিযান প্রজননগত প্রয়োজনে মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। অপশন বি হবে সঠিক অ্যান্সার। দেখো অপশন বিটা হচ্ছে সঠিক, পরেরগুলো দেখার প্রয়োজন নেই। এরপরে দেখো 139 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করে? প্রশ্নটি আবার বলছি, নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায়? এটা সঠিক উত্তরটা হচ্ছে অপশন নম্বর এ, সালফার ডাইঅক্সাইড। এরপর দেখো, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা রূপে আপনি বিভিন্ন, আচ্ছা প্রশ্নটি ভালো বোঝা যাচ্ছে না, সেই প্রশ্নটি ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা অপশনগুলো, আচ্ছা এটা আমি প্রশ্নটা ভালো বুঝতে পারলাম না, সেই জন্য আমি একটা বলতে পারলাম না প্রশ্নটির উত্তরটা কী হবে। এরপরে দেখো, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। বলছে বায়ুর গুণমান সূচক পরিবর্তন, তৈল নিঃসরণ সমুদ্রপৃষ্ঠে, তারপর হচ্ছে মাইক্রোপ্লাস্টিক দূষণ, আর মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি। এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তরটি দেখো, এ নম্বর অপশনটা বলছে বায়ুর গুণমান সূচক পরিবর্তন। এটা বায়ু দূষণের কথাই বলা হয়েছে, এটা সবচেয়ে বেশি ঝুঁকি। মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি বায়ু দূষণের ফলে এটাও কিন্তু হয়, এটাও ঝুঁকিপূর্ণ। সবচেয়ে কম ক্ষতিকারক তৈল নিঃসরণ আর হচ্ছে মাইক্রোপ্লাস্টিক দূষণ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, বিশেষ করে বি নম্বর অপশনটা, তৈল নিঃসরণ। এরপরে দেখো 142 নম্বর প্রশ্ন, কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডল নিঃসৃত হয়? 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় ধরে নাও 2 থেকে 3 পাউন্ড
এরপরে 143 নম্বর প্রশ্ন, শৈবাল ব্লুম এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি সেটি চিহ্নিত করো। কোনটি শৈবাল ব্লুমের সঙ্গে সম্পর্কিত নয়? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, এটা মহাসমুদ্র স্রোতের পরিবর্তন। এরপর দেখো 144 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সংঘটিত এনসো বা এল নিনো সাদার্ন অসিলেশন ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রা নিম্নলিখিত কোন পর্যায়কে এল নিনো পর্যায় বলা হয়? এর সঠিক উত্তর অপশন নম্বর হচ্ছে সি, উষ্ণ পর্যায়। 145 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নোক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস হিসেবে কাজ করে? এর সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, হিপ্পোক্যাম্পাস এবং অ্যান্টোরহিনাল কর্টেক্স। অপশন নম্বর এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর 146 নম্বর দেখো, শিলার আববহিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে একত্রিত হয় সেই প্রণালীটিকে বলা হচ্ছে লিথিফিকেশন হবে। এই নম্বর অপশন হবে সঠিক। এরপর দেখো 147 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? এটা সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, সি অ্যানিমন। ছোট হাঙ্গর, ক্যাটফিশ বা সি হর্স এগুলো হবে না, সঠিক উত্তর বি, সি অ্যানিমন। 148 নম্বর প্রশ্ন, একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করেন। এখন একজন অনুসন্ধিৎসু শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মৌলটি পাওয়া যায়? শিক্ষকের সম্ভাব্য উত্তরটি হবে কোনটি? অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন, কার্বন, সিলিকন। সঠিক উত্তর অপশন নম্বর ডি, সিলিকন। সিলিকনটি বেশি পরিমাণে থাকে খনিজ এবং শিলাতে। এরপর 149 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংঘটিত করলেন এবং সেখানকার বিপন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো ও শিখন ঘাটতি কমাতে পারল। সুন্দারল্যান্ড হটস্পট বিষয়ে নিচের কোনটি সঠিক? ভৌগোলিক অঞ্চল, উদ্ভিদ আর প্রাণী। মিজোরাম অর্কিড, ইরাবতী ডলফিন, এটা ঠিক না। সিকিম রডোডেন্ড্রন, রেড পান্ডা, এটাও ঠিক নয়। তামিলনাড়ু এলাচ, এটাও ঠিক নয়। আর নিকোবর দ্বীপপুঞ্জ, রাফলেসিয়া, ওরাংওটাং। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর হচ্ছে ডি, নিকোবর দ্বীপপুঞ্জ, রাফলেসিয়া এবং ওরাংওটাং। এরপর দেখো পরিবেশবিদ্যার যে 30টি প্রশ্ন এসেছিল তার শেষ প্রশ্ন, নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? পরিপোষক বা বিহীন অবস্থা, বায়ুবিহীন অবস্থা, জলবিহীন অবস্থা, মৃত্তিকাবিহীন অবস্থা। তা হাইড্রোপনিক্স পদ্ধতি বলে যেহেতু জলের মাধ্যমে হয়, তাহলে এই ক্ষেত্রে অপশন নম্বর সি হচ্ছে সঠিক, মানে মৃত্তিকাবিহীন অবস্থা। এটি হবে কি? মৃত্তিকাবিহীন অবস্থা। তাহলে এই ছিল 2023-এর যে টেট পরীক্ষা হলো তোমাদের, তার ইভিএসের সঠিক অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বেই। আমি পরবর্তী পর্বে অন্য পার্ট নিয়ে আলোচনা করব।